নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি তোমাতি প্রণয় আসক্ত পরবর্তী পর্ব 10 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি পর্বগুলো সকলের খুবই ভালো লেগেছে। আগের পর্বটা এটাও খুব সুন্দর হতে চলেছে। স্টোরিটা কিন্তু আগামীতে খুব সুন্দর হতে চলেছে, অবশ্যই সবাই শুনুন, ভালো লাগবে। শুরু করছি। কলেজ থেকে ফেরার পর থেকেই শ্রী গোটা ঘরে পায়চারি করছে আর কি যেন ভেবেই চলেছে। স্নেহা আর মিষ্টি অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করার পর বলে ওঠে, শ্রী, মর্নিং ওয়াক করার ইচ্ছে তো সকালে উঠলেই তো করতে পারিস, এই মাঝ দুপুরে ঘরের মাঝে পায়চারি করার কি প্রয়োজন? বুঝবি না মিষ্টি, তোরা বুঝবি না। আমি পয়েন্টগুলোকে আর একবার সাজিয়ে নিচ্ছি। আজ যদি ঝামেলা হয় আমি কোন পয়েন্ট মিস করব না বলতে, না হলে মেন ঝগড়ার টাইমে একটাও পয়েন্ট মনে আসে না। ঝগড়া? পয়েন্ট? শ্রী, তুই কি খেপে গেছিস? স্নেহা, কনসেন্ট্রেট করতে দে। মিষ্টি, জ্বালাস না এখন। হঠাৎ ফোনে আওয়াজে শ্রী পায়চারি ক্ষণিকের জন্য বন্ধ করে ফোনটা ধরেই বলল, হ্যাঁ রৌদ্র বল। আজ যাবি তুই? তুই না গেলে আমিও কিন্তু যাব না। এবার দেখে নে কি করবি। হ্যাঁ হ্যাঁ, 6টার সময় তো? হ্যাঁ ঠিক আছে, আমি রেডি থাকবো। কিন্তু আমি আবার বলছি রৌদ্র, কোনোভাবে ঝামেলা হলে আমি কিন্তু আজ ছাড়বো না। হ্যাঁ মা রণচণ্ডী আমার, তুই চ আগে। বিকেলবেলায় নির্ধারিত সময় মতো শ্রী বেরিয়ে যায় কাব্যের বাড়ির উদ্দেশ্যে। আজও কাব্যের বাড়ি পৌঁছে দেখে ওরাও সবার প্রথম, কিন্তু আজ সবার আগে ভিতরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই শ্রীর। তাই ওরা দুজন আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু ঘুরতে ঘুরতে আর গল্প করতে করতে যে একটু বেশি দেরি হয়ে গেছে সেটা ওরা বুঝতে পারেনি। এদিকে ঘড়ির কাঁটা 6-এর ঘরে যেতে না যেতেই কাব্য নিচে নেমে আসে। অধীর আগ্রহে আজ অপেক্ষা করছে কারোর জন্য। এখনও কেউ আসেনি। বহু প্রতীক্ষার পর শেষমেশ দরজা খোলার আওয়াজ। কাব্যের দৃষ্টি স্থির দরজার দিকে। দরজা দিয়েই ভেতরে ঢুকলো গ্রুপের দুটো ছেলে, আর কিছুক্ষণ পর অঙ্কিতা। কাব্যের চোখ দুটো এখনও চারপাশে কাউকে খুঁজেই চলেছে অধীর চিত্তে। কাউকে আশা করছিল বুঝি? আশা করলেই সব পাওয়া যায়, কিন্তু যদি হতো, যদি সব আশা পূরণ হতো, সব অনুভূতি ব্যক্ত করার আগেই সামনের মানুষটা বুঝে ফেলতো, তাহলে জীবনটা কত সুন্দর হতো না? লাল নীল স্বপ্নের মতো। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তার অপেক্ষার অবসান হলো না, তখন সে নিত্যদিনের মতো নিয়ম মাফিক পড়ানো শুরু করলো। মনকে আর দৃষ্টিকে জোরপূর্বক নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে পড়ায় মনোনিবেশ করলো। হঠাৎ পড়ানোর মাঝে কারোর কণ্ঠ শুনে পেছন ফিরে তাকাতেই, আসতে পারি? কান পর্যন্ত হাসি টেনে জিজ্ঞেস করলো শ্রী, ব্যাপারটা কি হলো? যে মুখে কাঠিন্যতা আশা করেছিল সেই মুখে হাসি? শ্রীয়ের এহেন আচরণে খানিকটা থতমত খেয়ে গেল কাব্য, কিন্তু তৎক্ষণাৎ আশ্চর্য ভাবটা কাটিয়ে শিথিল কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ এসো। রৌদ্র আর শ্রী ভেতরে এসে বসলো। কাব্যের দৃষ্টি তাদের প্রতিটা পদক্ষেপকে অনুসরণ করে কিছু বোঝার চেষ্টা করছে, কিন্তু কি? স্বাভাবিকের বদলে সে যে কিছু অস্বাভাবিকতা আশা করেছিল। আজ সব থেকে আশ্চর্যের বিষয় হলো শ্রীয়ের প্রশ্ন করা, তাও আবার কাব্যকে, তাও আবার হাসি মুখে। তবে বোঝাই যাচ্ছে প্রশ্ন করার আসল উদ্দেশ্য হলো কাব্যকে বিরক্ত করা। ঠোঁটের কোণে মুচকি হাসিটা বজায় রেখে সে একটার পর একটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রশ্ন করেই চলেছে শ্রী। কাব্য একটা করে লাইন বলছে আর শ্রী দুটো করে প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাচ্ছে। প্রত্যেক লাইনে প্রশ্ন। ওর ক্ষমতা থাকলে ও প্রত্যেকটা শব্দে একটা করে প্রশ্ন করত, এমনকি কাব্যের প্রতিটা নিঃশ্বাসে একটা করে প্রশ্ন ছুড়ে দিত। প্রশ্ন না করার জন্য যখন এত অপমান, তখন প্রশ্ন করাই উচিত। প্রশ্নে প্রশ্নে প্রশ্নময় করে তুলব আপনাকে। আমিও দেখি আমার পাহাড় সমান প্রশ্নের বেশি জোর নাকি আপনার মেজাজের। শ্রী তো মনে মনে রেগে বলল, আর প্রশ্ন করে বসে, আবার প্রশ্ন আবার প্রশ্ন। আচ্ছা, ওটার মানে কি? মানেটা বুঝলাম না ঠিক। কাব্য বলল, দেখো, কি যেন নাম তোমার? শ্রীতমা, শ্রীতমা সেন। হ্যাঁ, তো শ্রীতমা, একটু মন দিয়ে শোনো, ঠিকই বুঝতে পারবে। আর না বুঝলে আমাকে আগে পড়িয়ে দিতে দাও পুরোটা, তারপর প্রশ্নগুলো করো। এভাবে পড়ার মাঝখানে প্রশ্ন করলে বাকিদের অসুবিধা হবে। ঠিক আছে স্যার।
কাব্য রীতিমতো হতভম্ব শ্রীয়ের ব্যবহারে। ও একটানা দেখে যাচ্ছে মেয়েটাকে, আসার পর থেকে হেসেই যাচ্ছে, প্রশ্ন করছে, যদিও বা সব অপ্রয়োজনীয়, তাও এতটা স্বাভাবিক আচরণও কাব্য আশা করেনি ওর কাছে। এ যেন সম্পূর্ণ বিপরীত এক মেয়ে। এর মনে কি চলছে কে জানে, তবে বিশেষ সুবিধার কিছু যে চলছে না তা তো বোঝাই যাচ্ছে। স্বভাববশতই কাব্য আশা করেছিল আজ শ্রী এলে ওদের কিছুটা অপ্রস্তুত হয়ে পড়তে হবে, কিন্তু এ তো উল্টো। আর স্যার, গদ্য ছেড়ে সোজা স্যার। রৌদ্র চুপচাপ পেছনে বসে আছে আর হেসেই যাচ্ছে। শ্রীয়ের কীর্তিকলাপ তার কাছে, তার মাথায় তো কিছু ঢুকছেও না, আর ঢুকলেও তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। অসম্ভব জেদি মেয়ে, উফ। কিন্তু ভয় অন্য জায়গায়। আজ যদি কোনোভাবে ভুলেও কাব্য কিছু বলে ফেলে শ্রীকে, তাহলেই শেষ, সব শেষ। ওর সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। রৌদ্র শ্রীকে পেন দিয়ে ডাকতে ডাকতে বলে, এই শ্রী, এই কি হয়েছে? পেন দিয়ে মারছিস কেন? তুই কি করছিস? কি করছি মানে? স্যারের পড়ানো শুনছি। শ্রী। উল্টে শ্রী বলল, রৌদ্র চুপ, তোর কাছে জেতা মুশকিল। শ্রী তো একদম এক গাল হেসে হি 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 করতে আরম্ভ করলো। এই পয়েন্টটা আর একবার দেখে নাও, আর কারো কোনো অসুবিধে থাকলে আমাকে এখনই জানাও, কাব্য বলল। সঙ্গে সঙ্গে শ্রী হাত তুলে বলল, আমার অসুবিধা স্যার। হ্যাঁ বলো শ্রীময়ী। ওটা শ্রীতমা স্যার, শ্রীময়ী না। আর আমি শেষের 3টে পেজই বুঝতে পারিনি, আর একবার বোঝাবেন প্লিজ? 3টে পেজ? হ্যাঁ। এবার দেখো গদ্যটা কেমন লাগে। সবে তো আজ শুরু। এত প্রশ্ন করব যে কুল কিনার ভাবে না। ঠিক আছে, বাকিদের অসুবিধা না থাকলে চলে যাও, আর কাল সময় মতো চলে এসো। কাল শেষ দিন প্রজেক্টের, তারপর বাকিটা আমরা ট্রিপে গিয়ে শেষ করব। সবার উদ্দেশ্যে কাব্য বলল। ওকে, সবাই আস্তে আস্তে বেরিয়ে যায়। অঙ্কিতা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার ফিরে আসে। ওকে বিচলিত দেখে কাব্য প্রশ্ন করে, অঙ্কিতা কিছু বলবে? না মানে কাব্যদা, বাবাকে ফোন করলাম তো, বাবা আসতে পারবে না, একটু কাজে ফেঁসে গেছে, আর আমার বাড়িও এখান থেকে প্রায় আধ ঘন্টা মতন, তাই ভাবছি। ইতস্তত করে অঙ্কিতা কথাগুলো বলল। কাব্য বলল, তুমি তাহলে দাঁড়াও একটু, আমার বাবা এখনই চলে আসবে, তখন আমাদের গাড়িতে করেই ছেড়ে দেবো তোমাকে বাড়ি অবধি। একা যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনেকটা রাত হয়ে গেছে। রৌদ্র বলল, এক কাজ করছি কাব্যদা, আমার বাইক আছে, অঙ্কিতা আমি না হয় তোমাকে ছেড়ে দিচ্ছি, যদি তোমার কোনো অসুবিধে না থাকে। তারপর হেসে শ্রীকে নিয়ে যাব, তারপর আসবো। তোর কোনো অসুবিধা হবে না তো শ্রী? আরে না না, তুই যা না, আমি এমনিতেও স্যারের কাছে অনেকটা বুঝবো এখন। ওকে অঙ্কিতা। ওকে বলে রৌদ্র আর অঙ্কিতা বেরিয়ে যায়। কাব্য বসে শ্রীয়ের প্রশ্ন নিয়ে। কাব্য গত আধ ঘন্টা যাবৎ একটার পর একটা বুঝিয়েই যাচ্ছে, আর শ্রী প্রশ্ন করেই যাচ্ছে। তখনই ঘরে ঢোকেন মুগ্ধ। ঘরে ঢুকেই শ্রীকে দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটে ওঠে। তার মানে তার ছেলে ঠিকঠাক কাজ করতে পেরেছে। মুগ্ধ হেসে বলে, হাই শ্রী। হাই আঙ্কেল, কেমন আছো? খুব ভালো। ওকে পড়ে নাও তোমরা, আমি চট করে ফ্রেশ হয়ে আসি। মুগ্ধ চৌধুরী ফ্রেশ হয়ে আস্তে আস্তে রুদ্রও চলে এসে। ঘড়ির কাঁটা 9টা ছই ছই, কিন্তু শ্রী এখনও পড়ে আছে। আজকেরটা শেষ করার পর গত 2 দিনের প্রজেক্ট নিয়ে বসেছে। ওর কাজ প্রশ্ন করা, আর কাব্যের কাজ উত্তর দেয়া। বেচারা ছেলেটার দিকে আর তাকানো যাচ্ছে না। নিরুপায় হয়ে একই পড়া 3বার করে বোঝাচ্ছে। খিদেতে পেটে মোচড় দিচ্ছে। বেচারা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। কিন্তু শ্রীর মুখে বিজয়ী হাসি। গোটা বিশ্ব জয় করলেও বোধ করি কেউ এমন খুশি হয় না। এতটাই খুশি হয়েছে শ্রী। মুগ্ধ চৌধুরী দুজনকে দেখছে আর মিটিমিটি হাসছে। এতদিনে তার ছেলের টক্করের কাউকে পেয়েছেন সে। আর রৌদ্র বেচারা সফায় বসে বসে ঘুমে ঢুলছে। সারা দিনের কলেজ, তারপর এখানে আসা, সব মিলে শরীর ভীষণ ক্লান্ত। ও যখন প্রায় ঘুমিয়ে যাচ্ছিল তখনই শ্রী এসে ডেকে ওঠে, রৌদ্র, এই রৌদ্র, বাড়ি যাবি না?
ও হ্যাঁ হ্যাঁ, তোর হয়ে গেছে? হ্যাঁ, আজকের মতো প্রায় শেষ। ওহ, চল তাহলে। বাই আঙ্কেল। শ্রী মুগ্ধর দিকে মিষ্টি করে হেসে বলল, বাই স্যার। ওরা চলে যেতেই মুগ্ধ বলেন, টাব্য, খেয়ে নে যা। আমার মুখে ব্যথা হয়ে গেল বাবা, আমারই ভুল। যেচে যেচে নিয়ে আসতে গেছিলাম এই মেয়েটাকে। হায় ভগবান। কিছু বললি? না, আর বলবো না কোনোদিন কাউকে কিচ্ছু। বাপরে বাপ। শ্রী, ব্যাপার তো কি চলছিল বলতো, ভিতরে একটু জানতে পারি? কোন ব্যাপার আবার? একদম ঢং করবি না শ্রী, তুই ইচ্ছা করে এসব করছিলি তাই না? কেন জ্বালাচ্ছিস বেচারা ছেলেটাকে? ও, ও বেচারা? রৌদ্র, আমি নিশ্চিত তুই অন্ধে কালা বোবা তিনটে একসাথে। না হলে কেউ ওই গদ্য ছেলেটাকে বেচারা বলবে না। গোটা কলেজ ওর ভয়ে কাঁপে, গুন্ডা একটা। শ্রী, রৌদ্র কাব্যের শুভাকাঙ্ক্ষী। বাবা আবার থাম, আমি বুঝে নেব। এই ব্যাপারটা তোকে এত ভাবতে হয় না, চুপ কর তুই। বাড়ির গলির সামনে আসতেই শ্রী দেখে স্নেহা মিষ্টি দুজনেই বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই দুশ্চিন্তার ছাপ। শ্রীকে দেখা মাত্র ছুটে আসে ওর কাছে। ঠিক আছিস তুই শ্রী? কোথায় ছিলি এতক্ষণ? আর ফোন তুলছিস না কেন? রৌদ্রের ফোনও সুইচ অফ। আরে ধুর, ফোনটা মনে হয় সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারিনি। আর আমার কাব্যের বাড়িতেই ছিলাম, একটু কাজ বাকি ছিল, সেটাই করছিলাম। তো জানাতে তো হয় শ্রী, একবার ফোন করে অন্তত। চিন্তায় এদিকে আমাদের জীবন একবার একাকার হয়ে যাচ্ছিল। জানিস সেই কখন থেকে দাঁড়িয়ে আছি বাইরে আমরা। এতটা খামখেয়ালি কি করে হতে পারিস তুই? মিষ্টি, ওর মুখটা এখনো কঠিন। মিষ্টি, আই এম সরি, বিশ্বাস কর ভুলিয়ে গেছিলাম। রাগ করিস না প্লিজ প্লিজ। তুই রাগ করে থাকলে আমার কি হবে বল? তুই ছাড়া আমার আর কে আছে? আর স্নেহা পেছনে দাঁড়িয়ে হাসছে দুজনের কাণ্ড দেখে। মাখন লাগাতে হবে না, থাক। তাহলে বল, রেগে নেই তুই? হ্যাঁ, রেগে নেই। শান্তি, চল ভিতরে, তারপর বলছি শোন কেন দেরি হলো। সব শোনার পর মিষ্টি আর স্নেহা দুজনেই হেসে ওঠে। শ্রী, তুই মহা শয়তান সত্যি। বাহ, ও এত কিছু করলো তাতে দোষ নেই, আর আমি শুধু একটু করেছি তাতেই আমি শয়তান? আমার কথা ছাড়। তা মিষ্টি রানী, আপনার কথা বলুন। আপনার ব্যাপার কি? কতদূর এগুলো ব্যাপারটা? কোন ব্যাপার? ওই ভদ্র ছেলেটা, খুব ভালো ছেলেটা, মানে মিস্টার চশমা। শ্রী, তুই তো অন্তত থাম। ব্যাপারটা কিছুই না, আমার ভদ্র লেগেছে ওকে, এইটুকুই, এর বেশি কিছু না। তোদের জবে থেকে এসব বলেছিলাম, স্নেহা গোটা ক্লাস আমাকে বিরক্ত করে জানিস। না না এ বাবা, আমরা কবে থেকে বললাম যে এর বেশি কিছু আছে? শ্রী, একদম চুপ। এর বেশি কিছু নেই। শুধু আমিই দেখতে পেলাম না এখনও আমাদের অতি ভদ্র সভ্য চশমা দাদাকে। আমার তো ভাগ্যটাই খারাপ। শুধু আমি দেখতে পেলাম না। হাসি ঠাট্টায় কাটলো তিন বন্ধু সারাটা রাত। আজ অনেক দিন পর তিনজনে একসাথে প্রাণ খুলে হাসছে, গল্প করছে। সকালে শ্রী আরও আহ্লাদিত হয়ে উঠল বাবার ফোন পেয়ে। অভিযোগের কণ্ঠে বলে উঠল, আমাকে ভুলে গেছো না? একবারও যে ফোন করো না। আমি আমার মাটাকে কি ভুলতে পারি? হ্যাঁ, ফোন লাগেই না রে বাবু এখানে। এখনই কখন যেন ফোন কেটে যাবে জানি না। তাই আগেই বলে দিই, শোন, আমরা পরের সপ্তাহেই চলে আসছি, মোটামুটি কাজ শেষ। এসে সব বলবো তোকে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। বাবার সাথে কথা বলার পর মনটা ফুরফুরে হয়ে উঠেছে শ্রীর। আজ আবার প্রজেক্টের শেষ দিন, তাড়াতাড়ি যেতে হবে। মিষ্টি আর স্নেহাও আজ সময়ের আগেই বেরিয়ে গেছে। শ্রী বেরোতে না বেরোতেই রৌদ্র এসে হাজির একদম ওর বাড়ির সামনে। তোকে আর বাস স্ট্যান্ডে যেতে হবে না, আমিই চলে এলাম, চল এবার। ভালোই হলো, খাটনিটা কমে গেল। আজ আর পৌঁছেই দেখলো বাড়ির ভেতর আকাশ একা বসে আছে আর গেম খেলছে। শ্রীদের দেখেই বলে ওঠে, হাই শ্রী, হাই। হাই আকাশটা, কেমন আছেন? আমি ভালো, তুমি কেমন আছো? আর তোমার বান্ধবীরা? মানে সবার খোঁজ খবর নিচ্ছি আর কি। আসলে স্নেহা আর মিষ্টি দুজনেই ভালো আছি, তবে মিষ্টি একটু বেশিই ভালো আছে। প্রজেক্ট করতে গিয়ে একটু বেশি খুশি হয়ে গেছে ও। আকাশ হঠাৎ ভুরু কুঁচকে বলল, কার গ্রুপে পড়েছে ও? ছেলেটার নাম তো জানি না,
তবে এটুকু নিশ্চিত মিষ্টির ওকে ভীষণ পছন্দ, কারণ মিষ্টি সচরাচর কারোর সাথে 5 মিনিট কাটানোর পর তার 500টা খুঁত বের করে। কিন্তু এখানে প্রশংসার পর প্রশংসা করে যাচ্ছে, প্রশংসা থামছেই না। তার মানে এটুকু তো নিশ্চিত যে ছেলেটাকে মিষ্টির পছন্দ হয়েছে। আকাশ কপালে সূক্ষ্ম একটা ভাঁজ পড়েছে। পছন্দ? ওহো, নামটা জানো না? না। ওপর থেকে আওয়াজ দেয় কাব্য, আকাশ আসছি, দাঁড়া, তোমরা বসো, আমি আসছি। যেহেতু আজ শেষ দিন, তাই পড়ার মাঝে কেউ বিন্দুমাত্র সময় পায়নি। সবাই যে যার মতো প্রাণপণ চেষ্টা করছে কোনোভাবে এটা শেষ করার জন্য। শ্রীও আজ কোনোভাবে কাব্যকে বিরক্ত করার চেষ্টা করেনি। সবার মূল উদ্দেশ্য প্রজেক্টটা শেষ করা। রীতিমতো 5 ঘন্টা টানা লেখালেখির পর কাব্য সবাইকে 1 ঘন্টার বিরতি দেয় কিছু খেতে আসার জন্য, আর নিজে আকাশের সাথে একটা জরুরি কাজে বেরিয়ে যায়। গ্রুপের সবাই যে যার মতো বেরিয়েছে। টুকটাক খাবার বা টিফিন যদিও সবাই নিয়েই এসেছে, তাও রৌদ্র সমেত বাকি ছেলেগুলো বেরিয়েছে বাইরে। অঙ্কিতা ওখানে বসেই টিফিন খাচ্ছে, আর শ্রী তাড়াতাড়ি একটা বিস্কুট খেয়েই বেরিয়েছে বাগানের দিকে। বেরিয়েই দেখে কাব্যের বাবা গাছের পরিচর্যা করছেন। হাই আঙ্কেল। হাই, আপনাদের বাগানটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কথা বলার সময় যেন বড্ড আপন মনে হয় মানুষটাকে। তাই নাকি? তারপর বাগানের দোলনায় বসে শুরু হলো দুজনের গল্প। মুক্ত চৌধুরীর প্রথম দিন থেকে ইচ্ছা ছিল এই মেয়েটার সম্পর্কে সব কিছু জানার, যেমন কোথায় থাকে, বাবা মা কী করে, কী পড়েছে, এটা সব। শ্রী গল্প করতে ভালোবাসে আর মুগ্ধ শুনতে। ব্যাস শুরু হয়ে গেল দুজনের গল্প। শ্রী এক এক করে বলা শুরু করলো, যেমন সে প্রথমে গ্রামে থাকতো, এখানে পড়ার জন্য এসেছে বাবা মার সাথে অনেক ছোটোবেলায়, তাই বলতে থেমে গেল এটাই ওর শহর। গ্রামটা কেমন পরপর লাগে ওর। ওর সমস্ত, ওর দুটো বন্ধু আছে, ওরা 3জন একসাথে থাকে। ওরা জীবনের একমাত্র স্বপ্ন বাবা মাকে খুশি করা, বড় একটা চাকরি করা এবং বাবা মায়ের জন্য একটা বাড়ি বানানো, সব। মুক্ত যত শুনছিলেন তত ভালো লাগছিল তার এই বাচ্চা মেয়েটাকে, কতটা স্পষ্ট নিজের জীবন সম্পর্কে, এবং কতটা সহজে একটা দুদিনের চেনা মানুষের ওপর বিশ্বাস করে নিজের সমস্ত জীবনের কথা এক নিমিষে বলে ফেলল। মেয়েটার মধ্যে আছে কোনো কিছু পাওয়ার অহংকার নেই, না আছে কোনো কিছু পাওয়ার অভিযোগ। কতটা সুখী আর সন্তুষ্ট নিজের জীবনে। এই বয়সের মেয়েদের থেকে বড্ড আলাদা চাওয়া পাওয়াগুলো। এটা সেটা গল্পের মাঝে শ্রী নিজের চাপা কৌতূহলটা আর চলতে না পেরে প্রকাশ করেই ফেলল। আচ্ছা আঙ্কেল, আন্টি নেই বাড়িতে? একদিনও দেখলাম না যে। শ্রীর কথায় মুগ্ধ একটু থমকে যায়। খানিকক্ষণ নীরবতার পর দোলনাটা থেকে উঠে বলেন, চলো ভিতরে, তোমাকে কিছু দেখাবো। শ্রী ইতস্তত করতে করতে মুগ্ধের পেছন পেছন বাড়ির ভেতর প্রবেশ করলো। কেউ এখনো আসেনি বাইরে থেকে। মুগ্ধ সিঁড়ি দিয়ে ওপরে উঠে ভিতরের একটা দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালেন। 3 তলায় যাওয়ার সিঁড়ির লাগোয়া গোটা দেয়াল জুড়ে ছবি লাগানো, প্রচুর ছবি। সবার মাঝে ছবিটাই সব থেকে বড়। দেখেই বোঝা যাচ্ছে সুখী এক দম্পতির ছবি। মহিলাটির কোলে একটা ছোট্ট দুধের শিশু। চারপাশের ছবিগুলোর কোনোটা ওই মহিলার বা বাচ্চার বা ওই ভদ্রলোকের। ছবিটা নেয়াকালীন মেয়েটির বয়স খুব বেশি হলে 25 কি 26 হবে, আর পুরুষটির বয়স হবে 28 কি 29-এর কাছাকাছি। ছবির পুরুষটি যে কাব্যের বাবা সেটা আর বলে দিতে হবে না। ভদ্রলোক সত্যিই অত্যন্ত দীর্ঘকায়, বলিষ্ঠ, সুপুরুষ ছিলেন। আর মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী। সবথেকে সুন্দর হলো তাদের খুশি, সেটা যেন ছবির মধ্যে দিয়েও ফুটে উঠেছে। ছবিটা যখন কাব্যের বাড়িতে, অর্থাৎ এটা তারই পরিবার, এটুকু আন্দাজ শ্রী লাগাতে পারে। কিন্তু হঠাৎ তাকে এসব দেখানোর উদ্দেশ্য বুঝতে না পেরেই সে জিজ্ঞাসু দৃষ্টিতে মুগ্ধর দিকে তাকিয়ে থাকে। মুগ্ধ এক দৃষ্টির মাঝে ছবিটা দেখলেন। হঠাৎ স্ত্রীর চোখে চোখ পড়ে যাওয়ায় কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, তুমি জানতে চেয়েছিলে না কাব্যের মায়ের কথা? এই দেখো ওর মা। শ্রী আরও একবার ছবিটার মহিলার দিকে চেয়ে আবার মুগ্ধর দিকে তাকিয়ে রইলেন, এবং স্ত্রীর বাবা বলতে শুরু করলো। মুগ্ধ শ্রীয়ের অগোচরে চোখের জলটা মুছে বলল, এটা হলো কবিতা। আমার আর কবিতার আলাপ হয়েছিল কলেজে পড়াকালীন। ও আমার চেয়ে 4 বছরের ছোট। আমার যখন ফাইনাল ইয়ার চলছে তখন কবিতা কলেজে ভর্তি হয়। কলেজে আমার বেশ নাম ছিল, আমাদের গ্রুপটা যথেষ্ট পপুলার ছিল। মারামারি থেকে শুরু করে পার্টির সব কাজে আমরা ছিলাম। বুঝতেই পারছো কতটা শান্ত ছিলাম আমরা।
আর ও ছিল ঠিক এর উল্টোটা, শান্ত, শিষ্ট, ভদ্র। সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে থাকতো, কলেজে শুধু আসতো, পড়তো আর চলে যেত। ওকে আমি প্রথম দেখেছিলাম কলেজের গেটে। গায়ে ছিল হালকা গোলাপি রঙের একটা চুড়িদার, চোখে চশমা, আর লম্বা চুলগুলো বেলুনি করে আশেপাশে রাখা। জীবনে প্রথমবারের জন্য থেমেছিলাম সেদিন, আর সেদিনই ঠিক করে ফেলেছিলাম বিয়ে করব তো একেই। তারপর থেকে শুরু হলো অভিযান, মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। বহু কষ্টের পর জানা গেল তার নাম কবিতা রায়। কষ্ট এই কারণেই, কারণ আরেকটি বন্ধু বান্ধব কেউ ছিল না তার। তাই সে কলেজে কাউকে পছন্দ করে কিনা এটা আর কষ্ট করে খুঁজতে হলো না। কিন্তু সবথেকে কঠিন বিষয় হলো তার সাথে কথা বলা নিয়ে। শেষ পর্যন্ত অনেক পরিকল্পনার পর ঠিক হলো আমাদের ক্লাসে দুটো মেয়ে গিয়ে কোনো এক অজুহাতে ওকে একটু পেছনের মাঠে নিয়ে আসবে। পরিকল্পনা মাফিক আসা হলো, কিন্তু মেয়ে দুটো চলে যেতেই আমাকে দেখে শুরু হলো তার কান্না। আমারও ভয়ে অবস্থা খারাপ, কেউ দেখলে কে না কি ভাববে। অনেক চেষ্টার পর যখন কান্না থামলো না, তখন এক ধমক দিলাম। দেখি কান্না থামিয়ে ভয়ে তাকিয়ে আছে আমার দিকে। শ্রী গল্প শুনছে আর হাসছে। মনে মনে ভাবলো, তার মানে কাব্যের এই লোককে ধমকানোর গুণটা এখান থেকেই পাওয়া। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে। আগামী তো স্টোরিটা খুবই সুন্দর হতে চলেছে, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলের খুব ভালো লাগবে। শুনতে থাকুন। আর পরের পর্ব খুব দুষ্টু মিষ্টি অনেকগুলো মুহূর্ত কাব্যের বাবা আর কাব্যের মায়ের হতে চলেছে, সেগুলো শুনতে পাবেন। এবং আগামীতে স্টোরিটা কোন দিকে মোড় নেয় শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।